ল্যাগ্রাঞ্জ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা কি তোমরা স্টাডি করেছিলে কেউ পরবর্তীতে আরো? এখানে কিন্তু প্রবলেম থাকতে পারে, যদি যথেষ্ট পরিমাণ স্টাডি না করো বা প্রবলেম সলভ না করো, তবে সেই ধরনের প্রবলেম কিন্তু আসলে বের করতে পারবা না। আজকে আমরা আরো এক ধরনের সিস্টেম পড়বো, যেটাকে আমরা বলি কম্পেটিবল সিস্টেম বা কম্পিটেবল মোড। এটা বেসিক্যালি অনেকটা কম্পেয়ারিং সিস্টেমের মতো। তবে শুরুতেই আমরা একটু দেখে নিতে পারি যে কম্পিটেবল সিস্টেম কখন ক্রিয়েট করা যায় বা কখন পসিবল। সাপোজ মনে করো একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে তোমার কাছে, তুমি একটু বি, সাপোজ যদি এমন কোন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে, সেইটারও যদি তুমি সলিউশন এক্স ইকুয়াল টু বি পাও, অর্থাৎ সম সলিউশন পাও, তখন তুমি এই যে দুইটা ইকুয়েশন, যে দুইটার সেম সলিউশন পেলা, এই দুইটা ইকুয়েশনকে বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে একে অপরের কম্পিটিবল সিস্টেম বলা হবে। অর্থাৎ কম্পিটিবল সিস্টেম হচ্ছে এমন দুইটা ইকুয়েশন যাদের সম সলিউশন বিদ্যমান। এরকম অনেক ধরনের পার্শিয়াল ডেরিভেটিভ আছে যাদের ক্ষেত্রে আসলে সম সলিউশন বিদ্যমান। এরকম দুই বা ততোধিক ইকুয়েশনকে আমরা বলবো কম্পিটিবল সিস্টেম। এখন যেখানে সম সলিউশন বিদ্যমান, তাদেরকে আমরা আসলে কিভাবে সলভ করতে পারি, বা দুইটা ইকুয়েশন সলিউশন ছাড়াই আমরা কিভাবে টেস্ট করতে পারি যে দেশ ইকুয়েশন আর কম্পিটিবল, তার জন্য জ্যাকোবিয়ান রিলেটেড একটা সিস্টেম আছে। তোমরা যদি রনস্কিন এবং জ্যাকোবিয়ান সম্বন্ধে ধারণা না থেকে থাকে, তোমরা একটু ইউটিউব এবং বা গুগল বা আমি তোমাদের যে অর্ডিনারি এবং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বই দিয়েছিলাম, সেখানেও কিন্তু রনস্কিন রিলেটেড আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টে তোমাদের এখানে ডেসক্রিপশন করা আছে ইন্ডিপেন্ডেন্স এবং ডিপেন্ডেন্ট সলিউশনের ক্ষেত্রে। আর সেখানে তোমরা জ্যাকোবিয়ানও পাবা। সো বেসিক্যালি এই দুইটাই ডেরিভেটিভ রিলেটেড, পার্শিয়াল ডেরিভেটিভ রিলেটেড, অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট সহ। সো যদি এফ যে কোনো একটা পার্শিয়াল ডেরিভেটিভ হয়, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং জি যদি যে কোনো একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, তাহলে এই দুইটা কম্পিটেবল হবে যদি তারা নির্দিষ্ট একটা শর্ত মেনে চলে, এবং সেই শর্তটা হচ্ছে থার্ড ব্র্যাকেট এফ জি ইকুয়াল টু 0। দিস মিন্স তোমার এই থার্ড ব্র্যাকেট এফ জি ইকুয়াল টু 0 যদি এফ এবং জি বোথ আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, তখন তার যে এক্সপ্রেশনটা হবে লাইক দিস: del fg by del xp, p del fg by del zp plus del fg by del yq plus q del fg by del zq। এই যে লেফট পাশের এক্সপ্রেশনটা আছে, এই টোটাল এক্সপ্রেশনের ভ্যালু যদি 0 হয়, তাহলে যে কোনো দুইটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অবশ্যই কম্পিটেবল হবে, অন্যথায় তারা কখনোই সম সলিউশন প্রদান করবে না। এখন ডেল এফ জি ওভার ডেল এক্সপি, এটাই বেসিক্যালি আসলে এফ জি কে এক্স এবং পি এর সাপেক্ষে জ্যাকোবিয়ান বলা হয়। অর্থাৎ এটা একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট
পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে, যেমন ডেল এফ জি বাই ডেল এক্স পি মানে হচ্ছে তোমার প্রথমে এফ কে তুমি এক্স এবং পি এর মাধ্যমে ফার্স্ট রোতে ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভ করবা, এবং সিমিলারলি জি কেও তুমি এক্স এবং পি এর সাপেক্ষে সেকেন্ড রোতে পার্শিয়াল ডেরিভেটিভ করবা। এর যে ডিটারমিনেন্ট এই দুইটার, সো সেটাই হচ্ছে কি ডেল এফ জি বাই ডেল এক্স পি। সিমিলারলি তুমি যদি এটার ক্ষেত্রে কল্পনা করো, আমাদের সেকেন্ড টার্মের ক্ষেত্রে ডেল এফ জি বাই ডেল জেড পি, সেটার ক্ষেত্রেও কিন্তু সেম কেস হবে। তুমি এফ কে ফার্স্ট রোতে জেড এবং পি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবা, সিমিলারলি সেকেন্ড রোতে জি কে জেড এবং পি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবা। তো যদিও কম্পিটেবল মোডের এটা টেস্ট একটু লেন্থলি প্রসেস, এটাই কিন্তু লেন্থলি প্রসেস হলেও এটাই কিন্তু সংক্ষিপ্ত প্রসেস। তো তোমাকে এই টেস্ট গুলো সমাধান করতেই হবে, মানে আগে করতেই হবে। যদি জিরো আসে তাহলে অবশ্যই তুমি সম সলিউশন বিদ্যমান পাবা, এবং সেই সম সলিউশন তুমি বের করতে পারবা dz ইকুয়াল টু pdx প্লাস qdy এই ফর্মটা ইউজ করে। সম সলিউশনটা তুমি কি অবশ্যই বের করতে পারবা dz ইকুয়াল টু pdx প্লাস q dy এই পার্টটা ইউজ করে। So dz equal to pdx plus qdy এই পার্শিয়াল ডেরিভেটিভের সাথে কিন্তু আমরা আগেও পরিচিত। তুমি যদি এই ফর্ম ইউজ করে কখনো কোনো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলভ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে পি এবং কিউ এর মান বের করতে হবে। অর্থাৎ আমাদের যে পার্শিয়াল ডেরিভেটিভের টার্মটা আছে ডেল জেড ওভার ডেল এক্স, ডেল জেড ওভার ডেল কিউ, তোমাকে ডেল জেড ওভার ডেল ওয়াই, সেই পি এবং কিউ এর ভ্যালু অবশ্যই বের করতে হবে। এনি হাউ তুমি যেই সিস্টেমে ইউজ করো না কেন, যদি পি এবং কিউ এর ভ্যালু বের করতে পারো, তাহলেই কিন্তু তুমি এই dz equal to something ইকুয়েশনটা ইউজ করে যে কোনো পার্শিয়াল ডেরিভেটিভের সমাধান করতে পারবে। যেহেতু আমাদের সম সলিউশনের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব, তার মানে সম সলিউশনে যে দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে আমাদের, বা কম্পিটিবল সিস্টেমের যে দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেই দুইটা ইকুয়েশন থেকে আমাদের পি এবং কিউ সলভ করতে হবে, এবং সেই পি এবং কিউ সলভ করে এখানে বসিয়ে দিয়ে তার সমাধান আমরা বের করব। এখন dz ইকুয়াল টু pdx প্লাস qdy এই টার্মটা আসলে কিভাবে আসে, এটা যদিও একটা সূত্রের মতো, বাট তোমরা যখন পার্শিয়াল ডেরিভেটিভ স্টাডি করেছো, ফার্স্ট সেমিস্টারের কথা বলি, মেবি তখন তোমাদের এটা ডেসক্রিপশন হয়ে যাওয়ার কথা। আমি তারপরেও একটু ওই জিনিসটাই দেখিয়ে দিব। তোমরা এই যে dz ইকুয়াল টু pdx প্লাস q dy টা যেভাবে আমরা পাই, এটা কিন্তু তোমাকে এখন সূত্র আকারে মনে রাখতে হবে, আদারওয়াইজ তুমি এটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারবে না যে কোনো সময় তোমার প্রয়োজনের ক্ষেত্রে। সাপোজ তুমি ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন ব্যতীত, কারণ ল্যাগ্রাঞ্জের সলিউশন তো আমরা জানি কি ফাই অফ ইউ ভি ইকুয়াল টু 0, যেখানে বিভিন্ন ধরনের সাবসিডারি ইকুয়েশন থেকে ইউ এবং ভি এর মান বের করে থাকি। যদি ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন ইউজ না করো, পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের ফর্মের বিভিন্ন ধরনের সলিউশন মেথড কিন্তু এক্সিস্ট। বিভিন্ন ধরনের ফর্মে বিভিন্ন ধরনের সলিউশন মেথড কিন্তু আমাদের এক্সিস্ট। এখন তোমার যদি ফাংশন অফ অনলি পি কিউ হয়, তার জন্য সেই পার্শিয়াল ডেরিভেটিভের এক ধরনের ফরমেশন আছে। তোমার যদি অনলি ফাংশন অফ জেড পি কিউ হয়, তার জন্য কিন্তু তোমার এক ধরনের পার্শিয়াল ডেরিভেটিভের ফরমেশন আছে। তোমার যদি ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ এইটা হয়, তার জন্য কিন্তু তোমার এক ধরনের পার্শিয়াল ডেরিভেটিভের ফরমেশন আছে। তবে
এই যে ফরমেশনটা, এইটা শুধুমাত্র এবং কেবলমাত্র যদি সামথিং পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র এবং কেবলমাত্র ল্যাগ্রাঞ্জ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ইউজ করি। অন্য ক্ষেত্রে কিন্তু এই ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন ইউজ করতে পারি না। তারপর এই ইকুয়েশনটা কিন্তু এই ইকুয়েশনের ভিতর পড়ে। এক্স ওয়াই জেড পি কিউ আর এরা এক্স ওয়াই জেড এর, আর পি কিউ দিস ইজ পি এন্ড দিস ইজ কিউ এরা আছে। বাট যদি কখনো তোমার খেয়াল করো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু সাপোজ 1, এই একটা পার্শিয়াল ডেরিভেটিভ, এইটা কিন্তু তোমার এই ফর্মের ভিতরেও পড়ে, আবার এইটা এই ফর্মের ভিতরেও পড়ে। কারণ এখানে বলছে ফাংশনে শুধু পি এবং কিউ থাকবে, এখানে কিন্তু পি এবং কিউ আছে। আর এখানে বলছে ফাংশনে এক্স ওয়াই জেড পি কিউ থাকবে। এখন এক্স ওয়াই জেড এখানে না থাকুক, আমি বলতে পারি না এইগুলা প্লাস 0 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড আকারে আছে, তারপরে তোমার কোনো সমস্যা হবে না। কারণ এইটা কিন্তু এইটার একটা সাব পোর্শন। তার মানে এইটা যে প্রক্রিয়ায় সলভ করতে পারবো, এইটাকেও কিন্তু বিশেষ কিছু প্রক্রিয়া সলভ করা যাবে। তবে এইটা যদি শুধুমাত্র কেবল এইটা হয়, তখনই আমরা এটাকে সলভ করতে পারবো। এখন যদি এইটা না হয়, তার জন্য একটা জেনারেল মেথডোলজি আছে সলভিং এর ক্ষেত্রে, সেটাকে আমরা বলি হচ্ছে 4-পিট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সিস্টেম। অর্থাৎ এই কম্পিউটেবল এর পরে আসলে আমরা 4-পিট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সিস্টেমে পড়বো, এবং সেই 4-পিট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য ল্যাগ্রাঞ্জ এর মতো আমাদের নরমাল একটা তার সাবসিডারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে পি এবং কিউ এর ভ্যালু বের করার জন্য। এবং সেই 4-পিট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন আমরা dz ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই এর ক্ষেত্রে ইউজ করে থাকি। অর্থাৎ সেখানেও পি এবং কিউ এর ভ্যালু বের করে আমরা এই টার্মটাকে ইন্টিগ্রেট করে প্রবলেম সলভ করে থাকি। অর্থাৎ কম্পিউটেবল এর ক্ষেত্রে আমরা dz ইকুয়াল টু পি ডিএক্স ইউজ করি, 4-পিট এর ক্ষেত্রেও আমরা dz ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই ইউজ করি। এখন তোমার একটু এই dz ইকুয়াল টু পি ডিএক্স এই ফর্মটা বেসিক্যালি আসলে আমরা কিভাবে পাই? আমরা কম্পিউটেবল মোডে যাচ্ছি, সাপোজ পার্শিয়াল আসলে কিভাবে ফর্ম করি আমরা। মনে করো জেড একটা ফাংশন আছে, আমি বললাম এটা আসলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে হয়েছে, একটা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে ওয়াই। এক্স ডিপেন্ডেন্ট অন টি এন্ড ওয়াই ডিপেন্ডেন্ট অন টি। এটা একটা জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে টি ডায়াগ্রাম, যে একটা সিস্টেমের ভিতর কখন পার্শিয়াল হবে কখন অর্ডিনারি। তুমি একটা জিনিস চিন্তা করো, অর্ডিনারি ডেরিভেটিভ কখন হয়? যখন সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। পার্শিয়াল ডেরিভেটিভ কখন হয়? যখন ডাবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। এইখানে যেহেতু তোমার কোথাও ডি উল্লেখ করা আছে, তার মানে অবশ্যই কি সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সিস্ট, আদারওয়াইজ তো তোমার ডি আসার কথা না, ডেল আসবে। আবার যেহেতু পি আছে, কারণ পি হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স, তার মানে অবশ্যই ডাবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, আবার ডাবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। এইটা আসলে কিভাবে হয় একই ইকুয়েশনে? তুমি জাস্ট এইটার ক্ষেত্রে লক্ষ্য করো। আমি বললাম জেড হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, জেড এর সাপেক্ষে এক্স এবং ওয়াই কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। জেড এর সাপেক্ষে এক্স এবং ওয়াই, আসলে এখানে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়? দুইটা। তার মানে জেড থেকে যদি আমি কখনো এক্স বা ওয়াই বরাবর ডেরিভেটিভ করি, বা এক্স বা ওয়াই এর সাপেক্ষে, এদের ডেরিভেটিভ সব সময় পার্শিয়াল হবে, কারণ মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু এক্স কে যদি আমি টি এর সাপেক্ষে কখনো ডেরিভেটিভ করি, ওয়াই কে যদি আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এক্স এবং ওয়াই দুইটাই কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে পরিচিত। এক্স থেকে টি তে, ওয়াই থেকে টি তে আসলে অবশ্যই আমাকে কি করতে হবে? খেয়াল করে দেখো, একটা সিস্টেমের ভিতর পার্শিয়াল এক্সিস্ট
এবং অর্ডিনারিও কিন্তু এক্সিস্ট। সো এইরকম সিস্টেম থেকে কিন্তু আমাদের এই dz ইকুয়াল টু pdx dq ইকুয়াল টু qdy এর সিস্টেমটা আসলে এসেছে। যেমন আমি যদি z কে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, আচ্ছা বলো তো এটা অর্ডিনারি হবে নাকি পার্শিয়াল হবে? z কে যদি আমি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, কেউ কি বলতে পারো? আচ্ছা z কে যদি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, চিন্তা করতে হবে z t এর সাপেক্ষে আসলে কি? z t এর সাপেক্ষে কি সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না? কারণ t তো একটাই। সো অবশ্যই z কে যদি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এটা হবে অর্ডিনারি ডেরিভেটিভ dz বাই dt। z কে যদি x এর সাপেক্ষে করতাম তাহলে পার্শিয়াল হইতাম, t এর সাপেক্ষে করেছি কারণ ফাইনালি তারা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার খেয়াল করো, z কে যদি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই, আমি তো সরাসরি t তে চলে আসতে পারবো না, আমাকে তো সিস্টেম গুলো ভেঙে ভেঙে আসতে হবে। কারণ z থেকে x, x থেকে t, এবং এইটা দুইটা ধাপে সম্পন্ন, x বরাবর একটা, y বরাবর আরেকটা। z থেকে যদি আমি x এ আসি, খেয়াল করো এখানে কিন্তু আমরা আগে পরিচয় করাই দিচ্ছি ডেল ইউজ করা হবে এবং তার জন্য এক্সপ্লেনেশনও দিয়ে এসেছি। z থেকে যদি x এ আসি, আমার ইউজ করতে হবে ডেল z বাই ডেল x ইনটু সেই x থেকে যদি t তে আসি, আমার কিন্তু ডেরিভেটিভ হবে কি d, dx বাই dt। এটা একটা পার্ট শেষ হইলো। এবার যদি অন্য পার্টে যাই, প্লাস সিমিলারলি ডেল z বাই del y into dy by dt. So this is the chain rule of partial derivative. অর্ডিনারিতে যেমন আমরা চেইন রুল ইউজ করেছিলাম, এটা হচ্ছে পার্শিয়ালের চেইন রুল। এবার এই জায়গাতে দেখো প্রতিটা টার্মেই কিন্তু dt 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 এক্সিস্ট। সকল dt কে আমরা ক্যান্সেলেশন করে পাই, কি পাবো? dz সমান this means p dx plus this means q dy। স্যার এই পার্টটা যদি আরেকবার বলতেন। কোন পার্টটা? মানে স্যার এই যেটা লিখলেন এখন, এই যে এখন এটা, স্যার উপরের লাইনটা। এটা হচ্ছে চেইন রুল ফর পার্শিয়াল ডেরিভেটিভ। এগুলো তোমরা পড়ে আসার কথা তো ফার্স্ট জি স্যার, সেমিস্টারে। বুঝতে পারছি স্যার। এটা হচ্ছে চেইন রুল। তুমি যদি z থেকে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, যেহেতু z t এর সাপেক্ষে সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট, তোমার অবশ্যই অর্ডিনারি ডেরিভেটিভ হবে dz বাই dt। এখন z থেকে t তে আসার y আসলে দুইটা, যে কারণে আমাদের দুইটা টার্ম যোগ হয়েছে। প্রথম y, z থেকে তোমাকে প্রথমে x এ আসতে হবে, দেন x থেকে t তে আসতে হবে। z থেকে যদি x এ আসো, তার yটা কি? পার্শিয়াল ডেরিভেটিভ, অর্থাৎ ডেল z বাই ডেল x। আবার x থেকে যদি t তে আসো, তার yটা কি? অর্ডিনারি ডেরিভেটিভ ইনটু dx বাই dt। প্লাস এটাতে একটা পার্ট শেষ হলো, সিমিলারলি আমরা y পার্টটা ইউজ করব। এবং প্রতিটা টার্মেই খেয়াল করে দেখো তোমার dt আছে, আমরা dt-টা ক্যান্সেল করে দিয়েছি, এবং dz ইকুয়াল টু আমরা জানি dx বাই dz বাই dx ইকুয়াল টু পার্শিয়ালের ক্ষেত্রে আমরা বলছি this means p and this means q, so dz equal to p dx plus q dy। এইটাকে টোটাল ডিফারেন্সিয়ালও কিন্তু বলা হয়, টোটাল ডিফারেন্সিয়াল, অর্থাৎ dz equal to p dx plus q dy। This equation is, this term is known as total differential. ওকে, এই ধরনের যে পার্শিয়াল ডেরিভেটিভ সেটা অর্ডিনারি হবে নাকি
একই পার্শিয়াল হবে কোন একটা ইকুয়েশনে, এটা বের করার জন্য সবচেয়ে সহজ হয় হচ্ছে এই টি। আমরা যদি এই টিটা অঙ্কন করতে পারি, সাপোজ আমি বললাম এক্স হচ্ছে জেড হচ্ছে পি, যেহেতু পি কে আমরা অন্যভাবে ইউজ করি তাহলে এখানে না লিখি, বললাম জেড হচ্ছে সি, আবার ডি, দেন হচ্ছে ই, তিনটা ভেরিয়েবল। আবার বললাম সি হচ্ছে এ এবং সি হচ্ছে বি, ডি এ ডি বি, ডি এ ডি বি। এখানে আমি আরো ডায়াগ্রাম ইউজ করতে পারি, এদের থেকে আরো হাত বের করতে পারি, বাট আমি আসলে এটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা দিয়ে দিলাম। This is t, this is t, this is t, this is t. খেয়াল করে দেখো, z কে যদি আমরা t এর সাথে কি করি, অবশ্যই অর্ডিনারি হবে কারণ সেটা সিঙ্গেল। বাট a b কেও যদি কোনো ইন্ডিপেন্ডেন্টের মাধ্যমে প্রকাশ করা না থাকে, সাপোজ অনলি আমি বললাম CDE, এই তিনটা ফাংশন a এবং b এর মাধ্যমে প্রকাশ করা, বাট কোনো ইন্ডিপেন্ডেন্টের মাধ্যমে প্রকাশ করা নেই, তখন তো তুমি এখানে কোনো অর্ডিনারি ডেরিভেটিভ ইউজ করতে পারবে না। কিন্তু এটা টোটাল একটা পার্শিয়াল ডেরিভেটিভ হবে চেইন রুলের ভিতর, কারণ z কে যদি তুমি c এর মাধ্যমে করো, z c d e তিনটার মাধ্যমে প্রকাশ করা আছে। আবার z কে যদি তুমি a এর মাধ্যমে করো, a কিন্তু সিঙ্গেল না, ফাইনালি কিন্তু a এবং b দুইটার মাধ্যমে প্রকাশ করা আছে প্রতিটার ক্ষেত্রেই। তো এখানে তুমি কোনোভাবেই অর্ডিনারি ডেরিভেটিভ পাবে না, প্রতিটা ক্ষেত্রেই তোমাকে পার্শিয়াল ডেরিভেটিভ পেতে হবে, প্রতিটা ক্ষেত্রে তোমাকে পার্শিয়াল ডেরিভেটিভ পেতে হবে। এবং এখানে তিনটা টার্মের পার্শিয়ালের যোগফল তোমার টোটাল পার্শিয়াল ডেরিভেটিভ হবে, দিস দিস এবং দিস। যাই হোক, আমরা এখানে শুধু টু ভেরিয়েবল এবং সিঙ্গেল ভেরিয়েবলের জন্য কাজ করছি। সো আমরা এখন বেশ কিছু সলিউশন টেকনিক দেখবো এটার উপর সিস্টেম করে। প্রথমতই আমাদের ছিল হচ্ছে কম্পিটিবল সিস্টেম, যে যদি দুই বা ততোধিক পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একই সলিউশন বিদ্যমান হয়, তাহলে আমরা তাকে বলবো কি কম্পিটেবল সিস্টেম। এবং এই কম্পিটেবল সিস্টেমের জন্য যদি f যে কোনো একটা পার্শিয়াল ডেরিভেটিভ x y z p q equal to 0 and g of x y z p q equal to 0 হয়, তাহলে এই f g এটা হচ্ছে তার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কম্পিটেবল সিস্টেম। এন্ড এই f g কে যদি আমরা এক্সপ্লেইন করি, তাহলে আমরা একটা এক্সপ্রেশন পাই, del divided del xp plus বর্তমানে হয় t del fg divided del zp plus del fg divided del xp yq plus q del fg divided del yq is equal to 0. তো কোনো কম্পিটিবল সিস্টেম টেস্ট করার সময় আমরা এটার মান বের করব, এটার মান বের করব, এইটা এবং এটা, এই চারটার ভ্যালু বের করব এবং এই চারটার ভ্যালু বের করার পরে এদের একটা সরল করব। যদি দেখি দিস 0, তার মানে ইকুয়েশন অবশ্যই সমান হবে। আর যদি দেখি 0 না হয়, তাহলে কখনোই তারা সমান হবে না। তো এই রুলসটাও কিন্তু সবার মনে রাখতে হবে তোমার কন্ডিশনের ক্ষেত্রে, কম্পিটিবল মোড যখন তুমি ইউজ করবা। ওকে, আমরা একটা প্রবলেম দেখি। সাপোজ
আমাদের ফাইলের যে প্রথম প্রবলেমটা আছে, so that xp equal to y cube, xp equal to y cube এবং z xp plus y cube is equal to 2xy. এই দুইটা সিস্টেম কম্পিটেবল কিনা সেটা তোমাকে টেস্ট করতে হবে। আমি কম্পিটেবল এর টোটাল পার্টটা টেস্ট করে দিব না, এটা তোমরা নিজেরাই টেস্ট করবে। আমি সলিউশনটা জাস্ট একটু তোমাদের এখানে ড্র করে দিব। তারপরে কিভাবে সাজাবো আমি সেটা একটু দেখিয়ে দিই। যে কোনো কম্পিটেবল সিস্টেমের শুরুতেই আমরা কিন্তু সিস্টেমটা করেছি f x y z p q equal to 0, g x y z p q equal to 0, অর্থাৎ দুইটা ইকুয়েশন থাকবে এবং তাদেরকে ইকুয়াল টু 0 তে কনভার্ট করতে হবে। সো এই দুইটা ইকুয়েশনকে যদি ইকুয়াল টু 0 তে কনভার্ট করি, তাহলে আমি প্রথমটাকে ধরে নিলাম ফাংশন অফ x y z p q this equal to xp minus yq this equal to 0, এটাকে বাম পাশে নিয়ে আসলাম। অর্থাৎ এই টোটাল পার্টটাকে আমি f এর মাধ্যমে প্রকাশ করলাম, f ফাংশনের মাধ্যমে। আর পরবর্তী অন্যটাকে যদি আমি আলাদা আরেকটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করি, g this is z xp plus yq minus 2xy is equal to 0। খেয়াল করে দেখি, আমি যেহেতু জ্যাকোবিয়ান একটু বলছিলাম, এখানে আরেকটু বলে দেই। আমরা যে ডেল এফ জি ইউজ করি ওভার ডেল এক্স এবং পি ইউজ করি, এটাকে সমান যখন আমরা লিখি ডেল এফ বাই ডেল এক্স, ডেল জি বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল পি, ডেল জি বাই ডেল পি, এই ফর্মটাতে যখন আমরা লিখি, সরি এটা আমি ভুল বলছি, যে এফ এর মাধ্যমে প্রথমে দুইটাকে ডেরিভেটিভ করতে হবে, জি এর মাধ্যমে, আর প্রথমটা হবে এক্সপি এবং দ্বিতীয়টা হবে আমাদের কি এক্স এবং পি। অর্থাৎ প্রথমে আমরা এফটাকে রো এর ফার্স্ট ফাংশনকে আমরা ফার্স্ট রো হিসেবে কাউন্ট করব, সেকেন্ড ফাংশনকে আমরা সেকেন্ড রো হিসেবে কাউন্ট করব। এখানে কনসিডারিং এই যে এফ এবং জি ইউজ করি, শুধুমাত্র এবং কেবলমাত্র এফ এবং জি হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এই জ্যাকোবিয়ানের এই সিস্টেমে। এনি আদার্স আর কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারবে না। অর্থাৎ আমরা পার্শিয়াল ডেরিভেটিভের যে সিস্টেম পড়ি, যে জেড অলওয়েজ ডিপেন্ডেন্স অন এন এক্স এন্ড ওয়াই, এই জ্যাকোবিয়ান সিস্টেমে কিন্তু ওনলি আমাদের ডেলের এই লবে যেই ফাংশন গুলো থাকবে তারাই ডিপেন্ডেন্ট, আর যত ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে সব হরে থাকবে আমাদের। অর্থাৎ কাউকে এখানে আর ডিপেন্ডেন্ট হিসেবে কাউন্ট করা যাবে না, অনলি ডিপেন্ডেন্ট হবে কি এফ এবং জি, আদারওয়াইজ সবাই কিন্তু আমার কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। সো এই বিষয়টা যখন আমরা প্রতিটা পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে পার্শিয়াল ডেরিভেটিভ বের করবো প্রতিটা ফাংশনের, আমাদের এই বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি নজরে রাখতে হবে। খেয়াল করে দেখি, আমাদের কম্পিটেবল মোডের জন্য এইটাও বের করতে হবে। কম্পিটেবল মোডের জন্য কি আমাদের এটাও বের করতে হবে। সো এটার ভ্যালুটা আমরা এখানে বের করে ফেলি, দেখি কত আসে। ডেল এফ বাই ডেল এক্স, এটা হচ্ছে ডেল এফ, এফ সমান এটা,
একে যদি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, প্রথম টার্মে এক্স আছে, তার মানে পি কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1, আর দ্বিতীয় টার্মে কি এক্স আমরা 0 হয়ে যাবে, অর্থাৎ del f by del x মানে only p. সিমিলারলি del f by del p, p এর সাপেক্ষে যদি তার ডেরিভেটিভ করি only x হবে, আর এই পাশে যে del g by del x, g কে যদি হচ্ছে আমরা x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, খেয়াল করো x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, সো x আছে কি প্রথম এই এই টার্মে কিন্তু x নাই, তার মানে এই টার্ম 0 হয়ে যাবে। তো যে টার্মে x আছে অনলি x, তার মানে x এর পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে তার সাথে কনস্ট্যান্ট কি আছে সেটা এখন বিবেচনা বিষয়। কনস্ট্যান্ট হিসেবে আছে হচ্ছে p, আর এই পাশে হচ্ছে z, তার মানে zp। খেয়াল করি x এর সাপেক্ষে কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ শেষ হয় নাই, কারণ এই পাশে x আছে। সো এখানে যদি x কে ডেরিভেটিভ করি 1 হয়ে যাবে, কনস্ট্যান্ট হিসেবে থাকবে কত -2y, -2y। তোমরা সরাসরি এইগুলা করার চেষ্টা করবা, বিকজ টার্ম কিন্তু সো লং, যত সরাসরি অ্যাপ্লাই করবা তত ইজি হবে প্রবলেম সলিউশনের ক্ষেত্রে। ওকে, del z over del p, so z searching the term which containing the variable p, obviously this only this term containing p. So derivative with respect to p is 1 and constant alongside zx. Constant alongside কত হবে zx. So the determinant of this function, this equal to this minus this. So p zx minus x into 2z zp minus 2y. So এটাকে যদি এখানে তো জায়গা নেই, আমি আরেকটু লিখে ফেলি। খেয়াল করো pzx আর pzx, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা এবং এটা কাটা যাবে, তাহলে থাকবে কত only মাইনাস মাইনাস প্লাস del fg over del xp, অর্থাৎ জ্যাকোবিয়ান অফ fg with respect to xp, this value is 2xy. সিমিলারলি এইভাবে কিন্তু আমাদের আরো 3টা জ্যাকোবিয়ান টার্ম নির্ণয় করতে হবে। একটা হচ্ছে কি এই ফর দিস ফাংশন del fg over del zq, this del fg over del yq, আবার del fg over del, এটা মনে হয় zq হবে, zq। এই যে একটা জ্যাকোবিয়ান টার্ম আমরা বের করলাম 2xy, so similar will be find this 3 terms. যখনই এই 4টা জ্যাকোবিয়ান আমাদের নির্ণয় হয়ে যাবে, তখনই আমরা fg equal to 0 এর জন্য যে এক্সপ্রেশনটা ছিল সেই এক্সপ্রেশনের লেফট হ্যান্ড সাইড ইউজ করব। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু প্রথমে এটা del fg over del xp প্লাস এটা ক্ষেত্রে বলেছিলাম কি আমরা p this plus this plus q this, এই টার্মে ভ্যালুগুলো বসাবো, এই 4টা ভ্যালু, যে 4টা ভ্যালু আমরা বের করলাম এই টার্মে ভ্যালুগুলো বসাবো। So if this calculation
will be 0. তার মানে left hand side this equal to right hand side, and the given two system are compatible. If not, left hand side is not equal to 0, the given two system are not compatible. If the given two system are compatible, obviously this kind of solution you'll be find using z equal to pdx plus q dy. And for this, solve for p and q of the following given two system. তুমি যদি প্রথমে এইটা সলিউশন, তুমি তো এটা টেস্ট করে ফেললা, এখন এতক্ষণ কিন্তু তোমার টেস্ট হয়ে গেল, যেহেতু ইকুয়াল টু 0 আসছে, সাপোজ তোমার টেস্ট হয়ে গেল। এই আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে xp equal to yq, this is number 1. Using this, তুমি এটাকে তো আমরা 1 নং বলছি, আর this is হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। সো xp equal to yq, এই ভ্যালুটা সাবস্টিটিউট করো তুমি 2 নং সমীকরণে। 1 নং এর ভ্যালুটা তুমি 2 নং এ সাবস্টিটিউট করো। দেখো তো 2 নং থেকে তুমি কি পাও। xp কিন্তু খেয়াল করো এখানে আছে, সো xp equal to yq, তার মানে z xp means yq plus yq is equal to 2xy. So yq z into 2yq, 2yq is equal to 2xy. 2 cancel, y cancel, তার মানে q equal to পাবো x by z. সো এই দুইটা ইকুয়েশনকে কম্পেয়ারিং করে আমরা আসলে q এর ভ্যালু পেয়ে গেলাম। q equal to তোমার হচ্ছে x by z। এবার তুমি 1 নং ইউজ করো, xp equal to y into q, q এর ভ্যালু বসাও x by z। সো x ক্যান্সেল, থাকবে কত? p equal to y by z. So this is value of p and q, অর্থাৎ del z by del x সমান হচ্ছে x by z, del z by del y হচ্ছে y by z regarding this two equation. So now applying z equal to p dx plus q dy. So as it is said, we know that dz equal to p dx plus q dy, and this equal to p means y over z, q সমান কত? p means y over z dx, q সমান হচ্ছে x over z dy. z দ্বারা যদি গুণ করে দেই, z dz সমান y dx plus x dy. This equal to z dz y dx plus x dy. This means dxy. UV form of
ডেরিভেটিভ। তুমি যেমন dxy একে যদি ইউভি ডেরিভেটিভ অ্যাপ্লাই করো, x কে রাখবা y এর ডেরিভেটিভ dy প্লাস y কে রাখবা x এর ডেরিভেটিভ dx। সো x dy plus y dx equal to dxy. Okay, look at this. This equation is variable separable. This z containing z, and only this is dx or dxy or something else. Now integrating both sides. Integrating both sides, this equal to z squared by 2 and this equal to xy plus c. So multiplying 2 z squared equal to 2xy plus c1. This is constant means constant. So 2c substitute another constant c1, and this is our answer. এবং এই যে সিস্টেমটা আমরা ইউজ করি z equal to pdx plus pdy, এই সিস্টেমটা ইউজ করার একটা কারণ হচ্ছে তুমি p এবং q এর মান যদি কম্পিটেবল সিস্টেম হয় এই জায়গা থেকে বের করে নিয়ে আসো, এবং আরেকটা চার্টের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কথা বলেছি সেই জায়গা থেকে বের করে নিয়ে আসো, তাহলে কিন্তু অবশ্যই এই ফাংশনটাকে কোনো না কোনো ওয়েতে ভেরিয়েবল সেপারেবল বা ইন্টিগ্রেবল করতে পারবো। এখানে যে ল্যাগ্রাঞ্জের মতো আমাদের এত কিছু চিন্তা করতে হবে না যে কার সাথে কার মাল্টিপ্লায়ার ইউজ করব বা গ্রুপিং সিস্টেম ইউজ করব। সো এই মেথডটা ইউজ করলে এইটার একটা সুবিধা। আর যদি কম্পিটেবল সিস্টেম হয় তোমার তো মাস্ট বি দুইটা ইকুয়েশন ইউজ করেই পি এবং কিউ বের করতে হবে। এবার একটা জিনিস খেয়াল করো, সাপোজ এটা কম্পিটেবল সিস্টেমের এই একটা প্রবলেম দেখিয়ে দিলাম, তোমরা একটা এক্সারসাইজ হিসেবে আছে ট্রাই করবা সেটা। আমি এবার চার্টিক মেথড নিয়ে একটু আলোচনা করি। এটা একটা খুবই ইম্পর্টেন্ট মেথড, কারণ ল্যাগ্রাঞ্জ মেথড যেখানে অ্যাপ্লিকেশন করা যায় না বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যত রকমের সিস্টেম আছে সকল সিস্টেমকে এই চার্টিক প্রক্রিয়ায় সলভ করা যায়। সকল সিস্টেমকে সাপোজ তোমার যদি থাকে x স্কয়ার p স্কয়ার প্লাস y স্কয়ার p স্কয়ার দিস ইকুয়াল টু z স্কয়ার, এটা কিন্তু ল্যাগ্রাঞ্জের মাধ্যমে আমরা সলিউশন করতে পারবো না। This equation cannot solve by Lagrange differential equation because we know that the general form of Lagrange x squared p plus y squared p is equal to z squared, like this. Whereas p and q containing a single power, but this p and q containing double power. So we cannot solve this method, this equation by Lagrange partial differential equation. So another method needed, and this is Chapit differential equation. Chapit differential equation এর মাধ্যমে যদি ইকুয়েশন ফাংশন অফ x y z p q যাই থাকুক না কেন, যদি এরকম হয় তাহলে অবশ্যই তাকে আমরা কি করব, কোথাও মনে হয় হ্যালো স্যার, সরি আমি হচ্ছে মানে আমার হাতের সাথে চাপ লেগে মানে মিউট হয়ে গেছিল তো আমি বুঝি নাই। ইটস ওকে। ওকে, যেটা বলছিলাম যে যদি ইকুয়েশনের ফর্ম x y z p q হয় সেটা সিঙ্গেল পাওয়ার নাকি ডাবল পাওয়ার নাকি কিউবিক পাওয়ার যাই হোক না কেন, সেই ইকুয়েশনকে আমরা অবশ্যই চার্পিটের মাধ্যমে সলভ করতে পারবো।
আমি একটা ফাইলটা শেয়ার করে নিই। এটা দেখলাম আমাদের কম্পিটেবল, দিস ইজ চারপিট মেথড। So if function of x, y, z, p, q equal to 0 and another, we know that dz equal to p dx plus q dy for finding the value of p and q. এটাই কিন্তু মেইন উদ্দেশ্য এখন চারপিট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, যে আমরা যেমন কম্পিটেবল মোড হলে আমাদের দুইটা ইকুয়েশন দেওয়া থাকতো, তো দুইটা ইকুয়েশন থেকে আমরা পি কিউ সলভ করে ফেলতাম। কিন্তু চারপিটে যখন আমরা সলভ করতাম ইকুয়েশনটা আমার একটা দেওয়া থাকে, তখন আমি পি কিউ আসলে কিভাবে বের করবো? চারপিটের পি কিউ আমি কিভাবে বের করবো? সেই পি কিউ বের করার জন্য কিন্তু চারপিটের জন্য আলাদা একটা অক্সিলারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। সো solving Lagrange differential equation, we need a subsidiary auxiliary differential equation. Similar as চারপিটের ক্ষেত্রেও we need a subsidiary auxiliary differential equation for finding the value of p and q. এবং এখানেও একটা বিষয় অবশ্যই আমাদের জানতে হবে যে ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যদি হর কখনো 0 হইতো, it means log also be a 0, অর্থাৎ এখানে নিচের টার্ম যদি কখনো আমার 0 হয় তাহলে কিন্তু আমি বলবো its main dq also be 0, এবং সেই জায়গা থেকে কিন্তু আমি কিউ এর ভ্যালু বের করতে পারবো। এবং এই যে এখানে 5 থেকে 6টা যে টার্ম আছে রেশিও, আগে রেশিও ছিল আমার কয়টা? 3টা। চারপিট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিন্তু এই ফ্র্যাকশনের সংখ্যাটা বেড়ে আসবে হচ্ছে 5টা, যদিও 6টার কথা বলা আছে, কিন্তু কারণ আরেকটা কথা বলা আছে এফ সমান তো অবভিয়াসলি 0। খেয়াল করে দেখি যে ফাংশন ইকুয়াল টু অবভিয়াসলি 0, কারণ এটাকে আমরা আসলে রূপান্তরিত করে থাকি, যে কারণে df ওভার 0 এটা ফাইনালি না লিখলে আসলে কোনো আমাদের প্রবলেম নেই। বাট dp, dq, dz, dx, dy এগুলা অবশ্যই ইউজ করতে হবে, এবং এদের ফরমেশন গুলো একটু আমাদের মনে রাখার টেকনিক নিজেদের মতো করে তৈরি করে নিতে হবে, যেভাবে মনে থাকে dp ওভার df ওভার dx প্লাস p df ওভার dz, অর্থাৎ x এবং z রিলেটেড, dq y এবং dp হচ্ছে x এবং p রিলেটেড, dq সিমিলারলি y এবং q রিলেটেড, df dy প্লাস q df dz, dz pq রিলেটেড, there is no xy, x only p related minus del f by del x, y only q related minus del f by del q. So এইটাও ল্যাগ্রাঞ্জের মতোই একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ইকুয়েটিং করে এই ইকুয়েশনটা আসলে তৈরি করা হয়েছে, এবং যে কারণে এই মেথডটা আসলে ম্যাথমেটিশিয়ান চারপিট ডেভেলপ করেছে বিধায় এটাকে আসলে চারপিট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হয়। এবং এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে প্রবলেম সলভ করা হয় পার্শিয়াল ডেরিভেটিভ নামের এক ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। ক্লেয়ারাউটস এর সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনও অন্য আরেকজনের নামের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটাও কিন্তু এই চারপিটের মাধ্যমে তার সমাধান আসলে ড্র করা যায়। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন চারপিট ফর সলভিং এনি কাইন্ড অফ লিনিয়ার ও নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই ফর্মটা ইউজ করে আমরা যে কোনো ক্ষেত্রেই চারপিটে প্রবলেম সলিউশন করতে পারি। সাপোজ দিস ইকুয়েশন, এটা থাকুক, এটা অনেক ইজি, এটা তোমরা নিজেরাই দেখতে পারবা। এটা ধরতে পারো যে z pq ইকুয়াল টু p প্লাস q, একবার চিন্তা করো তো, এইটা কি তোমাদের যদি আমি বলি যে
ল্যাগ্রাঞ্জের মাধ্যমে প্রবলেমটা সলিউশন করা। তোমরা কি এই প্রবলেমটা ল্যাগ্রাঞ্জের মাধ্যমে সলিউশন করতে পারবে? কেউ কি বলতে পারো? এটা কি ল্যাগ্রাঞ্জ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজ করে সলিউশন করার মতো কোনো ওয়ে আছে? শুধু এতটুকু আইডেন্টিফাই করো যে এটা কি ল্যাগ্রাঞ্জের মতো কিনা। ল্যাগ্রাঞ্জের যে ইকুয়েশন গুলো আছে এটা বেসিক্যালি আসলে তার মতো কিনা। কি পড়াশোনা করো? হ্যাঁ, কি একজন ল্যাগ্রাঞ্জের যে ফাইলটা আছে ওই ফাইলটা ওপেন করে একটু পড়ে শোনাও তো। নাহলে যে কাউকে আমি ধরবো এটা। যাই হোক, this is not a standard form of a Lagrange partial differential equation because of there is no term pq in Lagrange equation, but here this is exist. So এটাকে আমরা Lagrange ব্যতীত any others যে কোনো মেথডে সলভ করতে পারি যদি সেই সকল মেথডে সমর্থন করে মেথডকে। তো যেহেতু আমরা কমপ্লিট 4টি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছি যে সে যে কোনো রকমের প্রবলেমকেই বা ইকুয়েশনকে সমর্থন করে, তাই এটাকে আমরা 4 পিটের মতো ফর্ম করে নিতে পারি। সো f of x y z pq equal to z pq minus p minus q equal to 0, this number 1, এবং এইখান থেকে x y p এবং q এর ভ্যালু বের করার জন্য আমরা 4 পিট অক্সিলারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজ করি। সো দিস ইজ দ্য 4 পিট অক্সিলারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ইকুয়েশনটা অবশ্যই মনে রাখবো, কারণ এটা মনে রাখা ছাড়া কিন্তু আমরা কেউ কখনো ইউজ করতে পারবো না। জাস্ট এরপরে পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করবো। খেয়াল করো, ফার্স্ট টার্ম del f over del x, del f over del x, this means f derivative with respect to x. জ্যাকোবিয়ানের মতো আমরা এখানে f is a dependent variable and considering all others independent variable হিসেবে পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করব। সো f কে যদি x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, খেয়াল করি কোন টার্মে x আছে? এই ইকুয়েশনের কোথাও x নাই। So this term will be 0. p into del f by del z, z এর সাপেক্ষে যদি করি, খেয়াল করি শুধুমাত্র এইখানে z আছে ফার্স্ট টার্ম, তার মানে pq considering as constant and z will be 1. So pq constant হওয়ার কারণে গুণ হয়ে যাবে। So p into pq. Similarly যদি y এর সাপেক্ষে করি, this will be 0 plus q into del f by del z মানে pq. So this similarly is 8 over minus p del f by del p. p এর সাপেক্ষে যদি করি, so this will be 1, zq minus 1 হবে, zq minus 1, and similar as q del f by del q, del f by del p minus zq minus 1 and del f by del q minus zp minus 1. অর্থাৎ এই ইকুয়েশন 1 থেকে আমরা x y z p q পাঁচটা ভেরিয়েবলের সাপেক্ষে তার অক্সিলারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্রিয়েট করেছি। এবার ল্যাগ্রাঞ্জের মতো আমরা এখান থেকে
গ্রুপিং সিস্টেম নিব এবং পাশ গ্রুপিংও ইউজ করতে পারি, মাল্টিপ্লায়ার ইউজ করতে পারি, বাট আমাদের প্ল্যান কিন্তু শুধুমাত্র এখান থেকে আমরা পি কিউ বের করব। আগে যেমন সলিউশন বের করতাম টোটাল ফাংশনের, সলিউশন না পি কিউ। সো সবচেয়ে ইজি যেই দুইটা ইকুয়েশন থাকবে তাদের ভিতরে আমরা গ্রুপিং করব, considering two fraction whereas E, P and Q. পলিল বলো। স্যার আমাদের এই 5 মিনিট পরে স্যার সিটি শুরু হবে, যদি আমাদের একটু আগে ছেড়ে দিতেন স্যার। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, খেয়াল করে দেখো তোমাদের প্রথম দুইটা ইকুয়েশন এখান থেকে যদি আমরা কনসিডার করি তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা সুন্দর ভেরিয়েবল সেপারেবল পেয়ে যাই এবং সেখান থেকে পি সমান এ কিউ, অর্থাৎ পি এর ভ্যালু পাই এ কিউ। তুমি যদি এই পি এর ভ্যালু 1 নং সমীকরণে বসাও, অর্থাৎ যে ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে সেখান থেকে কিউ এর ভ্যালু পাবা। সো কিউ ইজ ইকুয়াল টু 1 প্লাস এ বাই এ জেড। এই কিউ এর ভ্যালু যদি 3 এ বসাই তাহলেই কি আমরা আবার পি এর ভ্যালু পাবো। এই সেই পি এবং কিউ এর মান ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই এ বসাবো। বসালে এটা একটা ইন্টিগ্রেবল ফাংশন হবে এবং সেই ফাংশনের যদি আমরা ইন্টিগ্রেশন করি, and this is our solution. তো তোমরা এটা ক্লাস মানে ট্রাই করো, এই প্রবলেমটাই পড়বা, এটাই করবো এবং নিচে আরো একটা প্রবলেম দেওয়া আছে, তো এটা ট্রাই করিও। তোমাদের আরো প্রবলেম আমি নেক্সট ক্লাসে দিয়ে দিব, এই চার পিট ডিফারেন্সিয়াল ইকুয়েশন রিলেটেড এবং এর কিছু পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা পড়াবো তবে নেক্সট ক্লাসে। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে।